আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমরা নগদানের তৃতীয় লেকচার শুরু করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের নগদানের তৃতীয় লেকচারে আমরা নগদ 3 গড়া নগদান কীভাবে করতে হয়, নগদ প্রাপ্তি জাবাদা কীভাবে করতে হয় এবং নগদ প্রদান জাবাদা কীভাবে করতে হয় তার কিছু নমুনা প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে এই 3 গড়া নগদানের জন্য আমি একটা ইতিমধ্যে তোমাদের জন্য হোয়াইট বোর্ডে একটা প্রশ্ন লিখে রাখছি। এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। এই প্রশ্নটি সমাধান করার পূর্বে অবশ্যই একজন স্টুডেন্টকে, অবশ্যই একজন ছাত্রছাত্রীকে কী করতে হবে, বারটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কি বলছি বলতো, আমাদের এই 3 গড়া নগদান করার পূর্বে একজন স্টুডেন্টকে কী সম্পর্কে ধারণা থাকতে হবে, বারটা জিনিসটা কি সেটা তোমাদের ধারণা থাকতে হবে। আমরা জানি বারটা দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বারটা আর একটা হচ্ছে নগদ বারটা। কারবারি বারটা কি বলছি বলতে, বারটা কত প্রকার, বারটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বারটা আর একটা হচ্ছে নগদ বারটা। কারবারি বারটা কাকে বলে, যখন পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বার্তাটা দেওয়া হয় সেটাকে আমরা বলি কারবারি বার্তা। এই কারবারি বার্তা সচরাচর কোনো পক্ষ, ক্রেতা বা বিক্রেতা কোনো পক্ষে কিন্তু হিসাবটা রাখে না। যেহেতু এই কারবারি বার্তা কোনো হিসাব রাখে না, সেজন্য এই বার্তাগুলো আর কোথাও আসে না। তাই কারবারি বার্তা অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বার্তাগুলো হবে সেই বার্তাগুলো আমরা নগদান বইতে আসবো না, ঠিক আছে, আসবে না, অর্থাৎ আমরা কারবারি বার্তাটা নগদান বইতে নিয়ে আসবো না। যদি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, কিন্তু কখনোই আমরা এই 3 গড়া নগদান করার সময় বার্তাগুলো আমরা নিয়ে আসবো না। তারপরে আসো, যখন আমাদের পুনঃনিষ্পত্তি ঘটে, দেনা পাওনার পুনঃনিষ্পত্তি যখন ঘটে, তখন কিন্তু এক ধরনের বার্তা হয়তো প্রদত্ত হয়, না হলে প্রাপ্ত হয়। এই যে দেনা পাওনা বা পুনঃনিষ্পত্তির সময় যখন যে বার্তাগুলো দেওয়া হয় সেই বার্তাগুলোকে আমরা বলি নগদ বার্তা, হয়তো প্রদত্ত হবে না হলে প্রাপ্ত হবে। এই নগদ বার্তাগুলো আমরা ওই নগদান বইতে, 3 গড়া নগদান বইতে নিয়ে আসবো। ডেবিট পাশে আমরা প্রদত্ত বার্তাটা নিয়ে আসবো আর ক্রেডিট পাশে আমরা প্রাপ্ত বার্তাটা নিয়ে আসবো। তো এই বার্তাটা তোমাকে অবশ্যই জানতে হবে। এখন আমি অঙ্কটা করবো, বার্তা যদি না জানো তাহলে কিন্তু তোমরা 3 গড়া নগদানে ভুল করবা, ঠিক আছে। শিক্ষার্থী দেখো, তোমাদের জন্য আমি ইতিমধ্যে একটা অঙ্ক লিখে রাখছি। আমি এখন এই অঙ্ক আমাদের 3 গড়া নগদানে সমাধান করবো। দেখো, তারিখ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, অর্থাৎ 3 গড়া নগদান বইতে আমাদের 14টি ঘর থাকে, যেখানে আমাদের ডেবিট পাশে থাকবে হচ্ছে 60টি ঘর আর ক্রেডিট পাশে থাকবে আমাদের 60টি ঘর। দেখো, আমি এখানে লিখছি প্রদত্ত বার্তা, নগদ, ব্যাংক, এই তিনটা টাকার ঘর লিখছি। তুমি যদি চাও যে নগদ টাকা লিখবা, পরে ব্যাংক, পরে প্রদত্ত বার্তা, সমস্যা নাই। তারপরে এই বিষয়ে প্রাপ্ত বার্তা, নগদ, ব্যাংক, অথবা তুমি যদি চাও যে নগদ, ব্যাংক, প্রাপ্ত বার্তা, তাও লেখো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো দেখো, আমরা ঘরটা করে রাখছি। এবার আমরা এই ঘরে এই 3 গড়া নগদানটি সমাধান করবো। দেখো, বলা আছে অপূর্ব ট্রেডার্স এর 2017 সালের জুলাই মাসের লেনদেনগুলি 3 গড়া নগদান বইয়ে নগদান করো। আমরা এখানে লিখছি অপূর্ব ট্রেডার্স 3 গড়া নগদান। দেন 1 তারিখে বলা আছে জুলাই 1 তারিখে। দেখো, জুলাই 1 তারিখে লেখা আছে নগদ তহবিল 4000 টাকা এবং ব্যাংক জমা হচ্ছে 5000 টাকা, অর্থাৎ এখানে নগদের ব্যালেন্স দেওয়া আছে আর ব্যাংকের ব্যালেন্স দেওয়া আছে। তাহলে আমি ফার্স্টে যেহেতু এটা যেহেতু নগদ একটা সম্পদ, এটা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে আমরা ডেবিট পাশে লিখে রাখি। এটা কত সাল, 2017 সাল। এখানে লিখলাম 2017 জুলাই 1। এখানে আমরা লিখব ব্যালেন্স বিডি, ঠিক আছে। ব্যালেন্স বিডি আমাদের কত টাকা বলতো, 4000 টাকা। আমরা এখানে লিখবো 4000 টাকা নগদের ঘরে। আর ব্যাংকের ব্যালেন্স কত টাকা দেওয়া আছে, ব্যাংক জমা দেওয়া আছে 5000 টাকা। তাহলে ব্যাংকের ঘরে আমরা 5000 টাকা লিখে দেবো, ঠিক আছে। এখন দেখো, 5000 টাকা লিখে দিলাম। যদি এখানে থাকতো ব্যাংক জমা অতিরিক্ত, তাহলে সেটা আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে ব্যাংকের করে আবার লিখে দিতাম, এই পাশে আর হইতো না, ঠিক আছে। তোমরা এই ক্লাসটা তো আমরা পূর্বের ক্লাসে বুঝাইছি। তারপর আসে জুলাই 4। দেখো, জুলাই 4-এ বলা আছে ব্যাংক হতে উত্তোলন 3000 টাকা, এটা কোনটা হয়েছে, তাই না? ব্যাংক হতে উত্তোলন, এটা কোনটা হয়েছে? ব্যাংক হতে উত্তোলন হলে যাবাটা কি হয় বলতো, আমাদের নগদান হিসাব হয় ডেবিট। আর কোনটা জিনিসটা কি সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। আমি পূর্বের ক্লাসে কোনটা নিয়ে আলোচনা করছি, তোমরা অবশ্যই পূর্ব ক্লাসটা দেখে নিবা। আমি আর আমার ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই এই লিঙ্কটা দেওয়া থাকবে কন্টেন্টে। তাহলে আমরা যদি নগদান ব্যাংক হতে উত্তোলন করছি, সেটা যাওয়াদা করলে হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ একটা সম্পদ বাড়ছে, এই কোনটা কেন হয়েছে, কারণ নগদ নামের সম্পদটা বাড়ছে আর ব্যাংক নামের সম্পদটা কমছে, তাই না, ক্রেডিট। তাহলে আমরা এই নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন নগদান ডেবিট পাশে আছে, আমরা এখানে 2017 দেব, 17 মে, জুলাই, কত তারিখ, এটা 4 তারিখ, জুলাই 4। আর নগদান ডেবিট পাশে আছে, তাহলে নগদানটা ক্রেডিট পাশে চলে যাবে। আর কন্টেন্টে কীভাবে করতে হয় তোমরা কিন্তু পূর্বের ক্লাসে দেখে নেবে, হ্যাঁ। আর এখানে আমরা লিখবো ক বা সি, যাই লিখি, হ্যাঁ, সি, ঠিক আছে। তাহলে কত টাকা, 3000। আমরা এখানে নগদান হিসাব লিখছি, টাকা লিখবো ব্যাংকের ঘরে 3000 টাকা, ঠিক আছে। এখন এই ক্রেডিট পাশে কি ছিল, ক্রেডিট পাশে ব্যাংক ছিল, এই ব্যাংকটা এই পাশে নিয়ে আসবা। 4 তারিখ দেওয়া ব্যাংক হিসাব লিখবো, এখানে ব্যাংক হিসাব, এখানে লিখবো সি। কোনটা, এই সি দিয়ে কোনটা বোঝানো হয়,
অর্থাৎ সেটা কোনটা হয়েছে। এখানে ব্যাংক হিসাব লেখছো, টাকা লাগবে নগদে করে। নগদে করে কত টাকা? 3000 টাকা। আশাটা কি বুঝতে পারছো? তাহলে আমি এটা বুঝতে ফেললাম। তোমরা কন্টেন্টের অবশ্যই আমার পূর্বে ক্লাসে দেওয়া আছে, দেখে নিবা তোমরা। জুলাই 5 রতন স্টোর হতে চেক প্রাপ্তি। আচ্ছা, চেক পাইছি, কি বলছে? রতন স্টোর হতে চেক প্রাপ্তি, অর্থাৎ আমাদের কারবারে প্রাপ্তি করছে। কারবারে কি করছে? প্রাপ্তি করছে। মনে রাখবা, নগদ পাওয়া আর চেক পাওয়া কিন্তু একই সমান। আমরা যদি এই টাকাটা নগদে করে লিখি তারপরে কিন্তু হবে, কিন্তু বর্তমান যুগে নগদের চেক পাইলে আমরা টাকাটা নগদে না লিখে সরাসরি ব্যাংকে জমা দিয়ে দিব। এজন্য আমাদের কোন পাশে হবে? এটা 5 তারিখ ডেবিট পাশে হবে। দেখো এখানে কার কাছ থেকে পাইছে? রতন স্টোর। এখানে আমরা লিখবো রতন স্টোর, রতন স্টোর। ঠিক আছে, দেখো কত টাকা পাওয়া গেছে? 2800 টাকা পাওয়া গেছে। তাহলে 2800 টাকা আমাদের নগদের করে ব্যাংকের করে বসাই দিলাম 2800 টাকা। এর প্রেক্ষিতে দেখো তাকে বাট্টা প্রদান করা হয়েছে, এটা খরচ, এটা একটা খরচ, এই বাট্টা প্রদানটা খরচ। তাহলে প্রদত্ত বাট্টা 200 টাকা আমাদের রতন থেকে পাইছে হচ্ছে 2800 টাকা। এর প্রেক্ষিতে রতনকে, অর্থাৎ রতনের কে আমরা 200 টাকা বাট্টা প্রদান করছি। এটা আমাদের প্রদত্ত বাট্টা, আমাদের কাছে এটা খরচ, আবার রতনের কাছে এটা কিন্তু একটা আয়। তারপর আসলে আমাদের 5 তারিখের পর আমরা কি লিখছি দেখি তো। 5 তারিখের পর দেখো 7 তারিখে বলা আছে তাজুল ইসলামের নিকট হতে 10% বাট্টায় 6000 টাকা পণ্য নগদে করে। আমরা কিন্তু একটু আগে বলছি যে আমরা যখন পণ্য ক্রয় বিক্রয় করি তখন কিন্তু যে বাট্টাটা দেওয়া সেটা আমরা বলি কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা কিন্তু নগদান বইতে আসে না, যেহেতু এই বাট্টাটা দেওয়া আছে, কিন্তু এটা আমরা নিয়ে আসবো না। এখানে বলা আছে যেহেতু ক্রয় করছি, নগদে পণ্য ক্রয় করলে কারবার থেকে নগদ টাকাটা কিন্তু হ্রাস পায়, তাই না? নগদ টাকাটা কমে যায়, অর্থাৎ প্রদান করা হয়। তাহলে আমরা এই ক্রেডিট পাশে লিখবো কত তারিখ বলতো? জুলাই 7 তারিখ। জুলাই 7 তারিখ এখানে লিখবো আমরা ক্রয় হিসাব, ক্রয় হিসাব। টাকা লাগবে কত? আমার কাছে 6000 টাকা। 6000 টাকা 10% দিলে কত হয়? 600 টাকা। তাহলে 600 টাকা হচ্ছে বাট্টা। এই বাট্টাটা কখনো আমরা নগদান বইতে নিয়ে আসবো না। তাহলে 600 টাকা থেকে যদি 6000 টাকা থেকে 600 টাকা চলে গেলে আমাদের নগদে পেমেন্ট করা হয়েছে 5400 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আসো জুলাই 12 তারিখ, 7-এর পরে জুলাই 12 তারিখে বলা হয়েছে 5% বাট্টায় 4000 টাকা দেনার পুনঃনিষ্পত্তি করা হলো। অর্থাৎ আমাদের কাছে কোনো একজন ব্যক্তি পাওনাদার আমার কাছে পাইতো, তাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, তাই না? টাকাটা আমি পুনঃনিষ্পত্তি করছি, অর্থাৎ আমাদের পুনঃনিষ্পত্তির ফল, অর্থাৎ 5% বাট্টা 4000 টাকা আমরা দিয়ে দিচ্ছি। তাহলে এটা যেহেতু আপনার প্রদান করছি, তাহলে আমাদের যাবে 12 তারিখ, এখানে যাবে ক্রেডিট পাশে যাবে। দেখো দেনা মানে, এখানে দেনা মানে হচ্ছে অর্থাৎ তুমি দায় আছো, অর্থাৎ তোমার কাছে পাওনাদার আছে। আর পাওনা মানে হচ্ছে তোমার, তুমি পাবা, দেনাদারের কাছ থেকে তুমি পাবা, তাই না? আর দেনা মানে হচ্ছে পাওনাদার। তাহলে এখানে তুমি পাওনাদারকে, অর্থাৎ পাওনাদারের টাকাটা তুমি পুনঃনিষ্পত্তি করছো, পাওনাদার যেটা পাইতো সেটা 5% বাট্টা তুমি পুনঃনিষ্পত্তি করছো, তাহলে সেটা ক্রেডিট পাশে যাবে। তাহলে কাকে পরিশোধ করছি আমরা? পাওনাদারকে পরিশোধ করছি। কাকে? পাওনাদারকে, পাওনাদার হিসাব। ওকে, এখানে কত টাকা তোমার আছে? 4000 টাকা। 4000 টাকার 5% হচ্ছে হলো আমাদের 200 টাকা। তাহলে আমরা যখন পাওনাদারকে এই 4000 টাকা পুনঃনিষ্পত্তি করছি, তখন আমরা 4000 টাকা তাকে দিয়ে দিচ্ছি। সেই 4000 টাকার প্রেক্ষিতে আমাকে 5% বাট্টা দিচ্ছে। তাহলে বাট্টা আমরা পাইছি কত টাকা? 200 টাকা। অর্থাৎ আমাদের 4000 টাকা 5% 200 টাকা পাইছি। এখন পাওনাদারকে তাহলে কত টাকা প্রদান করছো? পাওনাদারকে 4000 টাকা থেকে 200 টাকা বাদ দাও, তাহলে তুমি 3800 টাকা তুমি পাওনাদারকে প্রদান করছো। অর্থাৎ তুমি পাওনাদারটা কিন্তু সম্পূর্ণ ক্লোজ হয়ে গেছে। পাওনাদার যা বলে তা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এর প্রেক্ষিতে সে আমাকে 200 টাকা ছাড় দিছে, 200 টাকা বাট্টা দিছে। এটা আমার কাছে আয়, প্রাপ্ত আয়। প্রাপ্ত বাট্টা হচ্ছে একটা আয়, আর এটা আমরা প্রদান করছি, দায় কমে গেছে। বুঝতে পারছো? নগদ টাকা সাথে সাথে কমে গেছে। তাহলে 2000 নগদ টাকা কমছে 2800 টাকা, এর প্রেক্ষিতে আমাদের আয় হচ্ছে 200 টাকা। এখন আমাদের জুলাই 15 তারিখ বলা থাকে, জুলাই 15 তারিখ পণ্য বিক্রয় হতে 8000 টাকা চেক প্রাপ্তি। এটা আমাদের যেহেতু বিক্রয় করছি, প্রাপ্তি করছে, বিক্রয় করলে কারবারে প্রাপ্তি ঘটে। তাহলে আমরা এই পাশে লিখবো কত তারিখ দিয়ে বলতো? এটা হচ্ছে 15 তারিখ। তাহলে এখানে আমরা লিখবো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। আর চেক পাওয়া নগদ পাওয়া যেহেতু এক কথা, আমরা নগদে করে লিখলে হবে, কিন্তু আমরা আসলে নগদে লিখবো না। বর্তমান যুগে চেকের টাকাটা ব্যাংকের করে লিখবো, ব্যাংকের করে আমরা 8000 টাকা লিখে দিলাম, যেহেতু চেক পাইছে। আর যদি নগদে বিক্রি করা হতো তাহলে নগদে করে লিখতাম। তারপর আসলে জুলাই 20 তারিখ বলা আছে 7500 টাকা পাওনার পুনঃনিষ্পত্তি। নিষ্পত্তি থাকলে সেটা আমাদের বাট্টা হবে। ঠিক আছে, পুনঃনিষ্পত্তিগুলো থাকলে মনে করবো যে এরকম বাট্টা এন্ট্রিগুলো হবে, অর্থাৎ আমাদের এটা নগদ বাট্টা হবে। ঠিক আছে, তাহলে বলতে 7500 টাকা পাওনার পুনঃনিষ্পত্তিতে সেলিমের নিকট হতে 7800 টাকা প্রাপ্তি। এই পাওনা মানে হচ্ছে দেনাদার। এই দেনাদারটাকে এখানে নাম দেওয়া আছে সেলিনা নাম দেওয়া আছে। তাহলে আমরা সেলিনার নিকট থেকে পাইছি। কত তারিখ? 20 তারিখ। আমরা এই ডেবিট পাশে লিখবো 20 তারিখ।
অর্থাৎ আমাদের প্রাপ্তি করছে। একজন একজন দেনাদারের কাছে আমরা টাকা পাইতাম, সেলিনার নামে একজন দেনাদারের কাছে আমরা টাকা পাইতাম, সে আমাদের টাকাটা দিয়ে দিচ্ছে কিভাবে? পুনঃনিষ্পত্তির মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা এখানে ফার্স্টে লিখি সেলিনা হিসাব, বা এখানে দেনাদার লিখলেও হবে, সমস্যা নাই। সেলিনা হিসাব কত টাকা পাইতাম বলো তো? 7,500 টাকা পাইতাম। আচ্ছা, 7,500 টাকার পুনঃনিষ্পত্তিতে আমাদের কাছে সে কত টাকা দিছে? আমাদের দিছে হচ্ছে 7,200 টাকা। আচ্ছা, এখন আমরা পাইতাম কত টাকা? 7,500 টাকা। সে পুনঃনিষ্পত্তি মানে এটা সম্পূর্ণ ক্লোজ হয়ে গেছে, এখন আমরা দেনাদারের কাছে আর কোনো টাকা পাবো না। 7,500 টাকা পাইতাম, এর মধ্যে আমরা নগদ বহন করছি হচ্ছে 7,200 টাকা। এর প্রেক্ষিতে কিন্তু সে টাকাটা পুনঃনিষ্পত্তি করছে, এর প্রেক্ষিতে তাকে আমরা 300 টাকা কি করছি বলতো? বার্তা দিছি। এই 300 টাকা আমাদের জন্য একটা খরচ, কিন্তু ওই যে অর্থাৎ এই দেনাদার কাছে সেটা কিন্তু আয়। তো 3,200 আর 300 7,200 আর 300 যোগ করলে কিন্তু 7,500 টাকা হয়ে যাচ্ছে। পুনঃনিষ্পত্তি মানে সম্পূর্ণ টাকাটাকে আমরা ক্লোজ করে দেওয়া, অর্থাৎ আর এখানে মানে আমাদের সম্পদ থাকবে না, দেনাদার নামে সম্পদটা আর থাকবে না। তাহলে তো সে আমাকে তার কাছে পাইতাম আমি 7,500, সে আমাকে 7,200 টাকা দিছে, এর প্রেক্ষিতে আমরা তাকে 300 টাকা কি দিছি বলতো? বার্তা দিছি। তাহলে টোটালি 7,500 টাকা ক্লোজ হয়ে যাবে। তারপর আসো আমাদের জুলাইয়ের 28 তারিখ বলা আছে বেতন নগদে 2,000 টাকা এবং চেকে 1,000 টাকা। বেতন দেখো এখানে বলা আছে নগদে 2,000 টাকা এবং চেকে 1,000 টাকা আমরা পরিশোধ করছি। যেহেতু এটা পরিশোধ করছি তাহলে এটা ক্রেডিট পাশে যাবে। তারিখ হচ্ছে আমাদের 28 তারিখ। বেতন হিসাব নগদ টাকা পরিশোধ করছি, তাহলে 2,000 টাকা নগদে করে যাবে। আর ব্যাংকে চেকের মাধ্যমে পরিশোধ করছি 1,000 টাকা, তাহলে এই 1,000 টাকা ব্যাংকের করে চলে যাবে, ঠিক আছে, কারণ পরিশোধ করছি। দ্বিতীয়ত বলা আছে জুলাই 30, বলা আছে উপভাড়াটিয়ার নিকট হতে প্রাপ্তি করছে, তাহলে কোন পাশে যাবে? আমাদের 30 তারিখ দিয়ে আমরা এই পাশে লিখবো, এটা হচ্ছে উপভাড়াটিয়া মানে কি? আমাদের সাবলেট যে দেওয়া হয়, এই সাবলেটগুলোকে আমরা বলি উপভাড়াটিয়া। এটা একটা আয়, তাহলে আমাদের উপভাড়া হিসাব লেখার পরে কত টাকা প্রাপ্তি করছে? 2,000 টাকা আমরা নগদে করে লিখে দেবো, ঠিক আছে। তো এই হলো আমাদের 3 গণনগদান। আশা রাখি তোমরা বুঝতে পারছো কিভাবে কমপ্লিট করলাম। তো আমরা একটু যোগ বিয়োগ করি। তো আমরা এখানে টান দিলাম, ক্লোজ করে দিই। দেখো প্রাপ্তিও 200 আর 300 কত হলো? 500। তোমাদের ক নম্বর প্রশ্ন আসতে পারে যে এরকম প্রদত্ত বার্তার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এই প্রদত্ত বার্তার ক তারিখে আছে? একটা আছে 5 তারিখে আর একটা হচ্ছে 20 তারিখে। এই দুটো যোগ করে দিলে, অর্থাৎ এই 200 আর 500 টাকা যোগ করে দিলে প্রদত্ত বার্তার পরিমাণ নির্ণয় হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এটা একটু যোগ করে দিই, ক্লোজ করে দিই। এখানে আছে প্রাপ্ত বার্তা আছে আমাদের 200, অর্থাৎ আমাদের আয় বার্তা হিসেবে আয় হয়েছে 200 টাকা আর বার্তা হিসেবে খরচ হয়েছে কত টাকা? 500 টাকা। এখন আমরা এগুলো যোগ করি। নগদ 4,000, 3,000, 7,000, 7,000, 14,000, 14 আর হলো 2,000, 16,200 টাকা, 16,200 টাকা, ঠিক আছে। এই পাশে আমাদের 16,200 টাকা হবে, 16,200 টাকা। তাহলে এই পাশে নগদে কম আছে, কত টাকা কম আছে দেখি তো? 2, 3, 5,000, 10,000, 10,000 হলো 10,800 আর 400, 11,200 টাকা আমাদের আছে। তাহলে আমাদের এখন আমরা বিয়োগ করব 16,200 টাকা থেকে আমাদের বিয়োগ করবো হচ্ছে 5,400, তারপর হচ্ছে 3,800, তারপর হচ্ছে 2,000। তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে 5,000 টাকা। এখানে হচ্ছে 5,000 টাকা আমরা এখানে লিখে দিলাম। এটার নাম দিব আমরা ব্যালেন্স সিডি। 31 তারিখ দিয়ে ব্যালেন্স, কারণ যে পাশে কম হয় সেই পাশে আমাদের ব্যালেন্স সিডিটা লিখতে হয়, ব্যালেন্স সিডি, ওকে। এখন আমরা নগদের ব্যাংকের টাকাটা দেখি। ব্যাংকে এখানে আছে আমাদের 5,000 আর হলো তোমার 2,000, কত হলো 7,000, 7,000, 8,000, 15,000, 7,000, 15,000 টাকা, 15,800 টাকা। আমরা এখানে লিখবো 15,800 টাকা। তাহলে এই পাশে আমরা 15,800 টাকা লিখবো, 15,800। এখন 15,800 টাকা থেকে 4,000 টাকা বিয়োগ করি, তাহলে 11,000 কত টাকা থাকে বলতো? 800 টাকা থাকে। এটা সিডি হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখা জিনিস খেয়াল করো, বাটটার কিন্তু আমরা সিডি নামাই নাই। মনে রাখবা, বাটটার সিডি আর বিডি নামাইতে হয় না, কিন্তু ব্যাংক এবং নগদের কিন্তু সিডি বিডি নামাইতে হবে। যেহেতু সিডি হয়েছে, এই পাশে আমাদের বিডি হবে। এটা হচ্ছে আমাদের জুলাইয়ের পর জুন, জুলাই, আগস্টের 1, এটা হবে আমাদের ব্যালেন্স বিডি। নগদে হচ্ছে 5,000 টাকা আর ব্যাংক, সরি নগদ, এটা নগদের করে, এটা হবে নগদের করে। নগদ হবে 5,000 টাকা আর ব্যাংকের করে হবে 11,800 টাকা। আশা রাখি বুঝতে পারছো। দেখো আমরা
এই সিডিটা ছিল এই পাশে, সিডিটা ছিল এই পাশে, এই পাশে বিডি বানাইছি। ঠিক তারিখ অনুযায়ী আমরা ক্রম অনুসারে নগদানটা করলাম। তো আশা রাখি তোমরা এই নগদানটা বুঝতে পারছো। যদি তোমাদের এই নগদানটা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবো, আমি অবশ্যই তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের নগদানে যদি অন্য নগদানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা বলবা, আমি ওই অনুযায়ী একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এখন আমরা নগদ প্রাপ্তি জবাদা এবং নগদ প্রদান জবাদা কিভাবে করতে হয় তার একটা নমুনা প্রশ্ন সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা নগদ প্রাপ্তি জবাদা নিয়ে আলোচনা করব। তো নগদ প্রাপ্তি জবাদা জিনিসটা কি? কারবারে যে সমস্ত লেনদেন নগদে ঘটে, এর মধ্যে যেসব নগদ লেনদেনের ফলে কারবারে নগদ টাকা প্রাপ্তি ঘটে, ওইসব লেনদেনের কারণে যে জবাদা দিতে হয় ওই জবাদাকে আমরা বলবো নগদ প্রাপ্তি জবাদা। অর্থাৎ ওই নগদ প্রাপ্তি জবাদার ফলে আমার কারবারে নগদ টাকাগুলো আসবে অর্থাৎ ওই নগদ টাকা যে লেনদেনগুলোর ফলে নগদ টাকা কারবারে আসবে, এই জন্য যে জবাদা দিতে হয় তাকে আমরা নগদ প্রাপ্তি জবাদা বলবো। এখানে নগদ প্রাপ্তি জবাদা মানে নগদ টাকা পাওয়ার পাশাপাশি চেকে যদি পণ্য বিক্রি করি বা চেকের মাধ্যমে যদি কোনো কিছু পাই বা এটিএম কার্ডের মাধ্যমে কোনো কিছু পণ্য বিক্রি করে আমরা যদি নগদ টাকা পাই, এগুলোকে আমরা নগদ প্রাপ্তি হিসেবে গণ্য করবো। দেখো নগদ প্রাপ্তির কিন্তু আলাদা কোনো ঘর নাই। তো আমাদের এই ঘরটা হচ্ছে এরকম, নগদ প্রাপ্তি জবাদার তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। অর্থাৎ এখানে ডেবিট পাশে আমরা দুটা ঘর দেবো, একটা হচ্ছে নগদের ঘর আর একটা হচ্ছে প্রদত্ত বার্তার ঘর। আর ক্রেডিট পাশে তিনটা ঘর দেবো, একটা হচ্ছে বিক্রয়ের ঘর, দেনাদারের ঘর আর অন্যান্য হিসাবের ঘর, ঠিক আছে? আর আমরা এখানে লিখছি মাই ডেটাস নগদ প্রাপ্তি জবাদা। আমি উপরে তোমাদের জন্য একটা প্রাপ্তি জবাদা লিখে রাখছি ইতিমধ্যে, আমি এখন এই প্রশ্নটি সমাধান করব। বলা আছে দেখো, মাই ডেটাস 2017 সালের জুন মাসের লেনদেনগুলি নগদ প্রাপ্তি জবাদা করো। জুন 1 বলা আছে মালিক কর্তৃক ব্যবসায় বিনিয়োগ করা হলো, বিনিয়োগ 75,000 টাকা। আমরা এখানে লিখবো 2017, এটা হচ্ছে জুন 1। এখানে আমরা লিখবো, যেহেতু এখানে আমরা ক্রেডিট হিসাব খাত লিখছি, যেহেতু ব্যবসায় বিনিয়োগ করছে যাবাদারা কি হবে নগদান ডেবিট, আমাদের মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা শুধু এখানে ক্রেডিট হিসাব খাতটা লিখবো, এখানে মূলধন হিসাব খাতটা লিখবো মূলধন হিসাব। আর টাকাটা আমরা একবার নগদে করে লিখবো নগদান ডেবিট, এই ডেবিটে করে নগদান 75,000 টাকা বসা দিলাম। আর মূলধন হিসাব ক্রেডিট, এখানে মূলধন নামে কোনো ঘর যেহেতু নাই তাহলে ক্রেডিট পাশে কি আছে অন্যান্য হিসাব, এই ক্রেডিট পাশে অন্যান্য হিসাবে আমরা 75,000 টাকা বসা দেবো। মনে রাখবা নগদ প্রাপ্তি জবাদা করো আর নগদ প্রদান জবাদা করো, যাই না করো না কেন তোমাকে প্রত্যেকটা এন্ট্রির টাকা নগদে করে লিখতেই হবে। ক্লিয়ার? প্রত্যেকটা এন্ট্রির টাকা নগদে করে লিখতেই হবে। নগদ প্রাপ্তি জবাদা করো এবং নগদ প্রদান জবাদা করো। তাহলে আমরা যেহেতু এই নগদে মালিক কর্তৃক ব্যবসা বিনিয়োগ করছি, তাহলে এটা জবাদা হবে নগদান ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে আমরা ক্রেডিট হিসাব খাতটা লিখবো, নগদে করে টাকা লিখলাম, ক্রেডিট পাশে মূলধন নামে কোনো ঘর নাই সেজন্য আমরা অন্যান্য হিসেবে বসাই দেবো। তাহলে এবার আসো জুন 5 বলা আছে, দেখো জুন 5 বলা আছে নগদে আমাদের পণ্য বিক্রয় করা হয়েছে 75,000 টাকা। এখন এটা জাবাদা যদি করি, আমরা জাবাদা করলে কি হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর মনে রাখবা নগদ প্রাপ্তি জাবাদায় সবসময় নগদান হিসাব ডেবিট হবে, ঠিক আছে? তাহলে এটা জাবাদা হবে 5 তারিখ, এটা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখবো বিক্রয় হিসাব। এটা যদি মনে রাখবা যে সবসময় আমাদের নগদান অর্থাৎ নগদ প্রাপ্তি জাবাদায় নগদান হিসাবটা সবসময় কি হবে ডেবিট হবে, আর নগদ প্রদান জবাদায় নগদান হিসাবটা সবসময় ক্রেডিট হবে। তাহলে এখানে আমাদের কত টাকা পাইছি নগদে 35,000 টাকা পাইছি, তাহলে দিলাম। আর বিক্রয় হিসাবটা ক্রেডিট, এই ক্রেডিট পাশে বিক্রয় হিসাবে আমরা লিখে দিলাম 35,000 টাকা, ঠিক আছে? তারপরে দেখো আমাদের জুন 9 তারিখে বলা আছে রিজবি টেরাস হতে 25,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে নগদ 10,000 টাকা এবং 14,000 টাকার চেক প্রাপ্তি। অর্থাৎ দেখো আমরা কি বলা হয় এটাকে, যে রিজবি থেকে পাইতাম 25,000 টাকা, ঠিক আছে? এটা পূর্ণ নিষ্পত্তি হয়েছে, পূর্ণ নিষ্পত্তি মানে সম্পূর্ণ টাকাটা আমরা পেয়ে ফেলছি। তো এর মধ্যে আমরা নগদে পাইছি 10,000 আর চেকে পাইছি আমরা 14,000। আমরা বলছি যে নগদ পাওয়া মানে নগদ যা পাবো তার সাথে আমরা চেকের টাকাটা যোগ করে দেবো, অর্থাৎ চেকে পাওয়া নগদ পাওয়া 1 সমান। তাহলে আমরা এখানে লিখবো কত তারিখ বলতো, এটা 9 তারিখ, জুনের 9। এখানে লিখবো রিজবি, যার থেকে পাইছি তার নাম লিখবো রিজবি, অর্থাৎ রিজবি মানে দেনাদার, রিজবি হিসাব, ঠিক আছে? এখন রিজবি হিসাব থেকে আমরা কত টাকা পাইতাম 25,000 টাকা পাইতাম, তাই না? তাহলে রিজবি যেহেতু 25,000 টাকা, এই ব্যক্তিগুলো হচ্ছে দেনাদার, এই দেনাদারটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে জাবাদা যদি করি, জাবাদা হবে এরকম যে এটা জাবাদা যদি করি তাহলে নগদান হিসাব ডেবিট, আমাদের দুইটা যোগ করে যা হবে সেটা আমরা লিখবো নগদান হিসাব ডেবিট 24,000 টাকা। আর যখন আমরা পূর্ণ নিষ্পত্তিতে পাইছি, তার কাছে টাকাটা পাইছি, তখন তাকে আমরা 1,000 টাকা ছাড় দিয়েছি, বাট্টা দিয়েছি, এটাকে বলা হয় প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 1,000 টাকা, যেটা যোগ করে কত হয় 25,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো রিজবি হিসাব ক্রেডিট। তাহলে আমরা নগদের ঘরে বসাই দেবো 24,000 টাকা আর বাট্টার ঘরে বসাবো 1,000 টাকা, দুইটা যোগ করে কত হয় দেনাদারের ঘরে লিখবো 25,000 টাকা। এখানে কোনো ব্যক্তির নাম লিখলেই, কোনো ব্যক্তির নাম লিখে সেই ব্যক্তির টাকাটা তুমি দেনাদারের ঘরে বসাবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো।
তারপর আসো জুনের কত তারিখ, 15 তারিখ বলেছে রাব্বি ট্রেডার্সের নিকট নগদে পণ্য বিক্রয়, চল 45,000। এখন আমরা নগদে পণ্য বিক্রয় করছি, যেহেতু বিক্রয় করছি আমরা জুনের এখানে 15 তারিখ, এখানে লিখবো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব জামাতে করলে হবে নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে হবে 45,000 টাকা নগদানের করে বিক্রয় হিসাব, আর বিক্রয় করে লিখবো আমরা 45,000 টাকা। আশা রাখি বুঝতে পারছো। দেন আমরা পরবর্তী এন্ট্রিতে যাই। পরবর্তী এন্ট্রিতে বলা আছে জুন 21 বলা আছে, দেখো ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ, ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ 50,000, এটা জামাতে করলে কি হবে নগদান ডেবিট, আমাদের ব্যবসায় ঋণ হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এখানে আমরা লিখবো নগদে প্রাপ্তি করছে এটা কারবারে 21 তারিখ, তাহলে এখানে ঋণ হিসাব। দেখো কারবারে কিন্তু ঋণ গ্রহণ করাতে নগদ প্রাপ্তির সাথে সাথে কিন্তু দায়টাও বাড়ছে, তাই না? তাহলে আমরা এখানে প্রাপ্তি করছে 50,000 টাকা, আমরা 50,000 টাকা কারবারে ঢুকছে, এটা আমরা বাড়াই দিলাম। এখন ঋণ হিসাবটা ক্রেডিট, এখানে ক্রেডিট নামে কোনো ঘর না, তাহলে আমরা এই 45,000 টাকা অন্যান্য ঘরে লিখে দেবো। হ্যাঁ, যদি কোনো ঘর না থাকে তাহলে আমরা সেটা অন্যান্য ঘরে লিখে দেবো। তারপরে আসছো আমাদের জুন 25 বলছে মুন্নি ব্রাদার্স হতে 20,000 টাকার পুনঃনিশ পুঁজিতে 19,500 টাকা প্রাপ্তি। আচ্ছা, এখানে আমরা লিখবো কত তারিখ বলতো 25 তারিখ। তাহলে আমরা কার নামে দেওয়া আছে মুন্নি, অর্থাৎ মুন্নি থেকে পাইছি, তাহলে মুন্নি থেকে পাওয়া হলো নগদান ডেবিট, মুন্নি হিসাব ক্রেডিট, তাই না? তাহলে এখানে আমরা মুন্নি হিসাব লিখলাম। এখন মুন্নি থেকে আমরা পাইতাম কত টাকা বলতো 20,000 টাকা। তাহলে বুদ্ধির করা মুন্নি মানে এখানে কি বলতো দেনাদার, অর্থাৎ মুন্নি সম্পূর্ণ টাকা কমে গেছে, 20,000 টাকা কমে গেছে। এর মধ্যে আমরা নগদে পাইছি কত টাকা, নগদে পাইছি আমরা 19,500 টাকা, আর 500 টাকা তাকে আমরা বাট্টা দিছি, এটা আমাদের প্রদত্ত বাট্টা। তাহলে এই যে 20,000 ডেবিট পাশে হলো, ক্রেডিট পাশে 20,000 টাকা হলো। আশা রাখি বুঝতে পারছো। তারপর আসে জুন 30 ব্যাংক সুদ মঞ্জুর করলো। ওকে, জুন 30, তাহলে এটা হচ্ছে ব্যাংক সুদ নগদে করে লিখবো আমরা কত টাকা বলতো 2,000 টাকা, যেহেতু পাইছি 2,000 টাকা, আর ব্যাংকে করে লিখবো আমরা অন্যান্য করে লিখবো আমরা 2,000 টাকা। অনেকে এটা এন্ট্রিটা নিয়ে আসে না, কিন্তু আসলে আমরা যেহেতু সুদ পাইছি এটা আমরা নগদে যোগ হয়ে যাবে, এই জন্য আমরা নগদে এখানে যোগ করাই দেবো। ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছো তোমরা। এখন আমরা এটা যোগ করি 7,000, 75,000 আর 50,000 হচ্ছে তোমার 1,25,000 টাকা। ঠিক আছে, 1,25,000 আমরা যোগ করে নামাবো যোগফলটা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যোগফল নামাই দিলাম, সবগুলো যোগ করে আমরা নামাই দিলাম। এখন আমরা যোগগুলো আমরা প্রুফ করে দেখাবো। আমি এটা একটু মুছে ফেলি। দেখো আমরা যোগগুলো দেখো কিভাবে নামাই। দেখো এখানে আমরা লিখবো, প্রমাণ করব যে ফার্স্টে লিখবো এখানে মোট ডেবিট। ঠিক আছে, মোট ডেবিট আমাদের কত ছিল 2,50,500, যোগ করলে 2,50,500 প্লাস হচ্ছে ডেবিট পাশে আরেকটা আছে 1,500, যোগ করলে হয় 2,52,000 টাকা। ঠিক আছে, এখন আবার লেখো এবং মোট ক্রেডিট কত টাকা হবে? মোট ক্রেডিট হবে আমাদের 80,000। দেখো 80,000, তোমরা অবশ্যই অঙ্কটা উঠাই নিবা। আমার এটার পূর্বে তোমরা অঙ্ক উঠাই নিবা। এই 2,80,000, তারপর আছে 45,000 টাকা, তারপর আছে আমাদের 1,27,000 টাকা, 1,27,000 টাকা। এগুলো যোগ করলে কত হয় দেখি তো, 80,000, 45,000, তারপর হচ্ছে 1,27,000, তাহলে আমাদের 2,52,000 টাকা আমাদের হয়ে গেছে। দেখো মোট ক্রেডিট পাশে আমাদের হয়েছে 2,52,000 টাকা, মোট ডেবিট পাশে হয়েছে আমাদের 2,52,000 টাকা। এভাবে তোমাকে প্রমাণ করতে দেখাইতে হবে। তোমরা যদি প্রমাণ করতে না পারো, অর্থাৎ দুই পাশে যদি সমান না হয়, তাহলে তোমাদের অঙ্কটা অবশ্যই ভুল হয়েছে। অবশ্যই দুইটা পাশে কি হবে, সমান হবে। আশা রাখি বুঝতে পারছো। এখন আমরা নগদ প্রদান জাবাদা কিভাবে করতে হয় তার তোমরা একটা নমুনা প্রশ্ন সমাধান করবো। ঠিক আছে, এখন আমরা নগদ প্রদান জাবাদা নিয়ে আলোচনা করবো। তো নগদ প্রদান জাবাদা কি? কারবারে যে সমস্ত লেনদেন নগদে ঘটে, তার মধ্যে যেসব লেনদেনের ফলে কারবার থেকে নগদ প্রদান ঘটে, অর্থাৎ নগদ টাকা চলে যায়, ওই সমস্ত লেনদেনের কারণে যে জাবাদা প্রদান করতে হয় তাকে আমরা নগদ প্রদান জাবাদা বলবো। নগদ প্রদানের জাবাদার ঘর হবে এরকম: তারিখ, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট। এখানে 3টা ডেবিট হিসাব খাত হবে। আর ক্রেডিট হিসাব আমরা প্রাপ্ত বার্তা এবং নগদ বার্তা আমরা ক্রেডিট পাশে লিখবো। এই 5টা টাকার ঘর হবে। আর যদি কখনো অঙ্কের মধ্যে কাউকে চেকের মাধ্যমে, অর্থাৎ চেক নাম্বার দেওয়া দেয়,
অর্থাৎ চেকের মাধ্যমে পরিশোধ, সেখানে যদি চেক নং দিয়ে দেয়, চেক নং উল্লেখ করে দেয়, তাহলে এখানে একটা ঘর হবে আলাদাভাবে, এখানে একটা ছোট একটা ঘর হবে যেখানে শুধু আমরা যে তারিখে চেক নং দেওয়া থাকবে শুধু চেক নংটা লিখে দেবো। আর চেক নং যদি না দেওয়া থাকে তাহলে চেক নং এর এই ঘরটা করতে হবে না। তাহলে দেখো আমরা যাই ফার্স্টে, দেখুন এখানে লাগছে আমরা মৌসুম এন্টারপ্রাইজ নগদ প্রদান জাবেদা। দেন আমরা জুলাই 2 তারিখে বলা আছে, জুলাই 2, এটা 2017 সাল, 2017 জুলাই 2 বলা আছে নগদে পণ্য ক্রয়, এখানে ডেবিট হিসাব খাতটা হবে, জাবেদা করলে হবে ক্রয় হিসাব ডেবিট, আমাদের নগদান হিসাব ক্রেডিট। সবসময় মনে রাখবা এই নগদ প্রদান জাবেদায় নগদে করে টাকা হবেই হবে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট এখানে ক্রয় হিসাব লিখবো, ক্রয় হিসাব ডেবিট হয় আর নগদান হিসাব ক্রেডিট হয়। এখানে ডেবিট পাশে আমরা লিখে দেবো কত টাকা বলো তো, 5000 টাকা। এই 5000 টাকা লিখে দিলাম, দেন এই টাকাটা আমরা এই পাশে যোগ করে দেবো 5000 টাকা, ঠিক আছে। তারপর এই নগদান পাশে আমরা ক্রেডিট পাশে 5000 টাকা লিখে দেবো। তারপর জুলাই 5 তারিখে বলা আছে কি যে পাওনাদার মিলনকে, দেখো পাওনাদার বলা আছে, পাওনাদার মিলনকে চেকে 3000 টাকা প্রদান, অর্থাৎ পাওনাদার মিলনকে আমরা 3000 টাকা চেকে প্রদান করছি, তাই না। তাহলে কাকে প্রদান করছি, পাওনাদার মিলনকে। এখানে মিলন হিসাব লিখবো আমরা, মিলন হিসাব লিখলে হবে, পাওনাদার লিখলে হবে মিলন হিসাব, ঠিক আছে। তাকে কত টাকা প্রদান করছি, আমরা 3000 টাকা প্রদান করছি, তাহলে 3000 টাকা আমরা এখানে লিখে দেবো, পাওনাদার 3000 টাকা, আর বাকি টাকাটা আমরা নগদে করে লিখে দেবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, কারণ প্রদান করছি আমাদের আর এখানে আমাদের হবে হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব, অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট হবে, চেকে প্রদান করছি। তো দেখো এটা জাবেদা, যদি করি তাহলে জাবেদাটা হবে এরকম যে মিলন হিসাব ডেবিট, আমার পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আর এখানে ব্যাংকে প্রদান করা মানে আমরা টাকাটা কোথায় লিখে দেবো, নগদে করে লিখে দেবো, ঠিক আছে। আর যদি চেক নং দেওয়া থাকতো, এখানে যদি চেকে যে প্রদান করছি চেক নংটা যদি দেওয়া থাকতো তাহলে এখানে একটা ঘর করতাম আমরা, সেখানে চেক নংটা লিখে দিতাম, এখানে লিখতাম চেক নং। ওকে, পরে 8 নম্বর তারিখে বলা আছে আসবাবপত্র ক্রয়, জাবেদা করলে জাবেদা হবে 8 তারিখ, বলা আছে আসবাবপত্র ক্রয়, তাহলে এখানে লিখবো 8 তারিখ আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানে আসবাবপত্র লিখে দিলাম। তাহলে আসবাবপত্র নামে এখানে কোনো ঘর নাই, তাহলে আমরা অন্যান্য ঘরে লিখে দেবো কত টাকা বলতো, 4000 টাকা, আর নগদের করে লিখে দেবো 4000 টাকা। কারণ যদি তুমি কি হয় নগদে পণ্য সম্পত্তি কিনো তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, আমাদের সম্পত্তি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সেক্ষেত্রে নগদ টাকাটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট বানাইছি, আমরা নগদ টাকাটা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট বানাইছি, প্রত্যেকটা এন্ট্রিতে কিন্তু নগদান হিসাবটা ক্রেডিট হবে, ঠিক আছে। তারপর আসো আমাদের জুলাইয়ের কত তারিখ, 15 তারিখ, জুলাই 15 বলা আছে ঋণের সুদ প্রদান, আমরা ঋণের সুদ প্রদান করছি, এখন আমরা সুদ প্রদান করছি, তাহলে জাবেদা হবে ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সেক্ষেত্রে আমাদের নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে আমরা এই জায়গায় লিখবো ঋণের সুদ হিসাব ডেবিট, ঋণের সুদ হিসাব ডেবিট করে আমরা লিখবো ঋণের সুদ নাম কোনো ঘর নেই, তাহলে এই ঘরে লিখে দেবো কত টাকা, 500 টাকা। আর যেহেতু আমরা একটা নগদে প্রদান করছি, আমাদের নগদ টাকা চলে গেল 500 টাকা, ঠিক আছে। তারপরে আমাদের জুলাইয়ের পরে 20 তারিখ দেখো, জুলাইয়ের 15 পরে 20 তারিখ বলা আছে রুনাকে পরিশোধ, কাকে পরিশোধ করছি, রুনাকে। এই জায়গায় তাহলে আমরা রুনা হিসাব লিখবো, যাকে পরিশোধ করছি তার নাম লিখবো রুনা হিসাব, হ্যাঁ, রুনা হিসাব। কত টাকা পরিশোধ করছি, আমরা 2800 টাকা পরিশোধ করছি। এর পরিপ্রেক্ষিতে 200 টাকা বাট্টা পাওয়া গেল, যেহেতু বাট্টা পাইছি আমরা বাট্টা করে 200 টাকা লিখে দেবো। আর এর মধ্যে আমরা নগদে প্রদান করছি কত টাকা, 2800 টাকা, ঠিক আছে, 2800 টাকা। তাহলে আমাদের রুনার কাছে টোটালি আমাদের রুনা আমার কাছ থেকে রুনা আমাদের কাছ থেকে পাইতো টোটালি 3000 টাকা, এই 3000 টাকা লিখে দিলাম, অর্থাৎ 3000 টাকা সে আমাদের কাছে পাইতো। আমরা যখন 3000 টাকা পরিশোধ করছি সে আমাকে 200 টাকা বাট্টা দিয়েছে, তার 200 টাকা যদি বাট্টা হয়ে দিয়েছে তাহলে আমার প্রাপ্তি হয়েছে, এর প্রেক্ষিতে আমাদের 2800 টাকা নগদ টাকা চলে গেল, ঠিক আছে। এবার আমরা যোগ করবো, আর কোনো এন্ট্রি নাই, দেখো এটা আশা রাখি বুঝতে পারছো, প্রাপ্ত বাট্টা লিখে দিলাম, আর 1500 করে আমরা টোটালি 3000 টাকা পরিশোধ করে ফেলছি, অর্থাৎ পুণ্য নিষ্পত্তি মানে এখানে পাওনাদার অর্থাৎ দায় আমাদের কাছে আর দায় নেই, অর্থাৎ পুণ্য নিষ্পত্তি, অর্থাৎ পাওনাদারটা পুণ্য নিষ্পত্তি হয়ে গেছে, আশা থেকে বুঝতে পারছো। এখন আমরা যোগ করব, যোগটা করি 5000 এখানে 5 3 3 6000 টাকা, তারপরে এসে লেগে 4500 টাকা, তাহলে এখানে আছে 200 টাকা, আর এখানে হচ্ছে আমাদের 5 3 8 8 4 12 12 আর 2 কত বলতো, 12 আর 2 14 14000 15300 টাকা, 15300 টাকা। এখন এটা ক্লোজ করে দেবো, ক্লোজ করে দিয়ে আমরা লিখবো যে এটা প্রমাণটা দেখাবো, প্রমাণটা দেখাই দিই, লিখবো যে ফার্স্টে লিখবো মোট ডেবিট পাশে কত টাকা আছে দেখি তো, 5000 প্লাস 6000 প্লাস হচ্ছে 4500,
500, তাহলে কত হয় দেখো তো, আমাদের 5,000 আর 6,000, 11,000, 11,000 আর 4,000 হচ্ছে 15,500 টাকা হয়, 15,500। ঠিক আছে, এবার আসলে মোট ক্রেডিট, মোট ক্রেডিট ক্রেডিট পাশে হবে কত টাকা দেখি তো, আমাদের 200 টাকা। ক্রেডিট পাশে কি আছে, 200 টাকা আছে, আর হলে 15,300 টাকা আছে, প্লাস হচ্ছে 15,300 টাকা সমান সমান 15,500 টাকা। যদি মিলে গেছে মোট ডেবিট আর মোট ক্রেডিট মিলে গেছে, যদি মিলে যায় তো তোমার অঙ্কটা অবশ্যই এইভাবে সঠিক হয়েছে, আর যদি না মিলে তাহলে তোমার অঙ্কটা হয় নাই। মনে রাখবা, এই যে এখন তুমি চেকে কোনো কিছু পরিশোধ করবে, কাগজ যদি পরিশোধ করো, সেক্ষেত্রে যদি চেকের নং দেওয়া থাকে তাহলে এখানে একটা ঘর হবে চেক নং, আর চেক নং যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাদের এই ঘরটা হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। যাওয়ার পূর্বে আমার চ্যানেলটি যদি, আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, পারলে শেয়ার করে দিও, ঠিক আছে? আর পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারে যে বহু নির্বাচনীগুলো আছে এবং সৃজনশীলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তার পূর্বে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।